তোর ছেলেরা এমন কেন বলতো? সুন্দরী মেয়ে দেখলেই পিছলে পড়ে যাস একদম কুকুরের মতো। প্লিজ আপু, আমায় বাঁচিয়ে নাও। এরপর কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। প্রথমে নীল, এরপর মিম, রিয়া, মনি, না জানি কত মেয়ের সাথে তোকে দূরে রাখছি যাতে আমার করে তোকে রাখতে পারি, কিন্তু তোর তো মেয়ে ছাড়া চলেই না। একে ছাড়তেই ওকে ধরিস, ওকে ছাড়তেই একে ধরছিস, এখন আবার তিশার সাথে শুরু করেছিস। চিকন আঁকাবাঁকা কোমরে এক একটা পানির ফোঁটা বোঝা যাচ্ছে। মাথার চুল থেকে টপ টপ করে পানির ফোঁটা মাটিতে পড়ছে। মাথায় দেওয়া পানি পুরো শরীর ছুঁয়ে পা দিয়ে এসে গড়িয়ে পড়ছে। চোখ দুটো বরফে জমে যাওয়ার মতো থমকে আসে, আর হাতে রয়েছে লাল রঙের একটা মগ। কয়েক মুহূর্তের জন্য এভাবে রিয়া থমকে যায়। ঠিক একইভাবে বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকা নীল যেন আকাশ থেকে মাটিতে উষ্ঠ খেয়ে পড়ে যায়। হাত পা জমে যায়, চোখের সাথে সাথে মুখটাও বড়সড় হয়ে যায়। বরফ গলে পানি হওয়ার মতো রিয়া কয়েক মুহূর্ত থমকে থাকার পর সামনে থাকা ব্যক্তির দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে, আর দুই হাতে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করে। জোরে একটা চিৎকার দেয়। রিয়ার চিৎকার শুনে তার সামনে থাকা নীল সঙ্গে সঙ্গে বাথরুমের দরজাটা বন্ধ করে সেখান থেকে চলে যায়, আর মাথায় এক হাত দিয়ে মাটিতে বসে পড়ে। আসলে ঘটনা হয়েছিল কি, রনির বাসায় বাথরুমে পানি ঠিক মতো যাচ্ছিল না, তাই নীল তার মামার বাসায় চলে আসে গোসল করার জন্য। নীলের বাসার পাশেই তার মামার বাসা, তাই আসতে যেতে কোনো সমস্যা হয় না। নীল তার মামার বাসায় এসে মামিকে জিজ্ঞেস করলো। মামি উত্তর দেয় রিয়া কোথায় যেন গেছে। রিয়া নীলের মামাতো বোন, বয়সে তার কয়েক বছরের ছোট, কিন্তু ছোট হলে কি হবে, বর্তমান সময়ে প্রভাবে সে নীলের থেকেও এগিয়ে। রিয়া বাসায় না থাকার কথা শুনে নীল সোজা রিয়ার ঘরে থাকা বাথরুমে চলে যায়। দরজা খুলে সামনে তাকাতেই সে জমে পাথর হয়ে যায়। রিয়াকে এইভাবে গোসল করতে দেখে নীলের এমন অবস্থা হয় যেন দিনের বেলা ভূত দেখে ফেলেছে। অপরদিকে রিয়া হঠাৎ বাথরুমের দরজা খুলে কাউকে আসতে দেখে অনেক অবাক হয়ে যায় আর চিৎকার দেয়। রিয়া চিৎকার শুনে নীল তো সরে আসে ঠিকই, কিন্তু সে আজ যা যা দেখলো সে এগুলো এর আগে কখনোই হয়তো দেখে নাই। মাথায় হাত দিয়ে খাটের উপর বসে আছে নীল। এমন সময় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে রিয়া। বেরিয়ে এসে দেখে নীল এখনো আতঙ্কের মধ্যে রয়ে গেছে। মুচকি একটু হেসে রিয়া গ্লাস থেকে পানি হাতে নিয়ে নীলের চোখে মুখে দেয়। তখন নীল কচমচে উঠে এটা দেখে রিয়া জোরে জোরে হাসতে লাগে। তুমি হঠাৎ করে আমার রুমে কেন আসলে? তার আগে তুই এটা বল, বাথরুমে গেলে দরজা লক করে দিতে হয়, এটা কি তুই জানিস না? আমার রুমে আমি নক করি বা না করি, কিন্তু তুমি জানো না যে কারো রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? মামি যে বলল তুই নাকি কোথায় যেন গিয়েছিস, সেজন্য আমি সোজা চলে আসছি। কিন্তু আমি কেমনে জানবো যে তুই বাথরুমে দরজা লক না করেই গোসল করছিস? আচ্ছা আচ্ছা, যা হয়েছে গেছে বাদ, যা দেখছে সব ভুলে যাও। ভূত দেখেও এতটা অবাক হই না যতটা আজ হইছি। সেরকম এমন কথা কি করে বলছো? হ্যাঁ, আর তুমি তো ভুল কিছু দেখোনি, ভবিষ্যতে তো আমি তোমার গিন্নিই হতে পারি। ফালতু কথা একদম বলবি না। তুই আমার মামাতো বোন, আর বোনের মতোই থাক, সর সামনে থেকে। আজকাল মামাতো বোনকে কেউ বোন বলে না, অর্ধেক বউ বলে। তুমি কিন্তু সেই বাবা আদিম জমানায় পড়ে আছো। রিয়ার কথা কানে না নিয়ে নীল বাথরুমে চলে গেল। রিয়া মুস্কি হাসতে হাসতে জামা কাপড় পরতে লাগলো। গোসল করে এসে নীল তার মা, দাদি আর ছোট বোনের সঙ্গে খেতে বসে। নীল মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর 10টা সাধারণ পরিবারের মতো তারাও চলতে পারতো, কিন্তু তার বাবা এমনটা হতে দেয়নি। গ্রাম থেকে কারেন্ট বিল নিয়ে অফিসে জমা দিতে হতো তার বাবার। তখন বিকাশে বা ঘরে বসে থেকে কারেন্ট বিল দেওয়া যেত না, তাই নীলের বাবা পুরো গ্রামের কারেন্ট বিল নিয়ে অফিসে জমা দিত। কিন্তু টাকার লোভে পড়ে কারেন্ট বিলের টাকা অফিসে না দিয়ে নিজে খরচ করে দিত। একসময় এটা অনেক টাকায় পরিণত হয়ে যায়। বিষয়টা গ্রামে জানাজানি হয়, বিচার বসে, আর সমস্ত টাকা এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এত অল্প সময়ে সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে এত টাকা বের করা অসম্ভব, কারণ টাকার পরিমাণ ছিল লাখের উপর, যার কারণে শেষ উপায় হিসেবে ব্যাংক থেকে টাকা তুলতে হয়। নীলের বাবা তেমন কাজ কাম করতো না, যার জন্য কিস্তি টাকা সময় মতো জোগাড় হতো না, যার ফলে তার মা আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে কিস্তি দিত। পরবর্তীতে আরেকটা ব্যাংক থেকে টাকা তুলতে হয়। এভাবে তাদের ঋণের পরিমাণটা অনেক বেড়ে যায়। নীলের বাবা বাসায় থাকলে ঋণ কমানো বাদ দিয়ে আরো বাড়াচ্ছিল, যার জন্য তাকে শহরে পাঠিয়ে দেয়। শহর থেকে এখন মাসে কম হলেও কিছু টাকা পাঠায়। আর বর্তমান তাদের বাসায় নীল আর মা, বোন আর দাদি রয়েছে। নীল এখন ইন্টার পড়ে, তাই কোনো ভালো চাকরি তার দ্বারা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
তাই সে কলেজ ছুটির সময় অন্যের কাজ করে, কিন্তু এতে কোনো সফলতা ছোঁয়া তারা দেখতে পায় না। দিন দিন ঋণের পরিমাণ বাড়তেই আসছে। এত কিছুর পরেও তাদের সকলের মুখে হাসি নামক জিনিসটা কখনো সরে যায় না। সবাই মুখে হাসি রয়েছে, সবাই আনন্দ করছে, যেন পৃথিবী তারাই একমাত্র সুখী পরিবার। সবাই মিলে দুপুরে খাবার খাচ্ছে আর গল্প করছে, হাসি ঠাট্টা সবকিছু চলছে তাদের মাঝে। এমন সময় নীলের ছোট বোন সাদিয়া বলে, সুমি আপু আসছে। সাদিয়ার কথাটা বলা শেষ না হতে নীলের বিষম লেগে যায়, মাথায় হাত দিয়ে কাশতে লাগলো। এটা দেখে সাদিয়া হাসতে হাসতে পানি ভরা গ্লাসটা সামনে এগিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। আমার ছেলেটার আবার কে নাম করতেছে? আমু, এটা নাম করার জন্য নয়, নাম শোনার জন্য। মানে? আম্মু কিছু না, অযথা কথা বলার আর জায়গা পাস না। সুমি আপুর কথা শুনে তোমার তো 12টা বেজে গেছে। একদম না, আমি কাউকে ভয় করি না। আমি তো ভয় করার কথা বলিনি। তা কবে আসছে রাক্ষসীটা? আজকে বিকালে। আমার খারাপ সময় শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে বিনা অপরাধে জেলখানায় যেতেও রাজি আছি, কিন্তু বাসায় থাকতে রাজি নই। নীলের কথা শুনে সবাই হাসতে লাগে, আর নীল চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এর পৃথিবীতে নীল যাদের সবচেয়ে বেশি ভয় পায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুমি। সুমি তার খালাতো বোন এবং 2 বছরের বড়। সুমি দেখে নীল অনেক ভয় পায়, তাকে মারতেও সে একবার চিন্তা করে না। নীলের বাবা জানে সুমি তাদের বিনা কারণে কিছু করে না। তাদের বলতে সুমিকে দেখে শুধু নীল নয়, তাদের পরিবারের সুমির ছোট যারা আছে তারা সবাই তাকে দেখে ভয় পায়। সুমি আসার কথা শুনে নীল তার রুমে গিয়ে কোন রকম অপরাধের কোনো জিনিস রাখলো। তার খাতায় কোনো মেয়ের নাম আছে কিনা সেটা একে একে দেখতে লাগলো। এসব কিছু দেখে নীল খাটের উপর শুয়ে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো, এসে তো তার চোখে কপাল উঠে গেল। সুমি আপা তুমি? এমন করে ঘাবড়ে যাচ্ছিস কেন? আর এতক্ষণ কোথায় ছিলি? রুমে ছিলাম আমি, কোথায় থাকবো আবার? আমি আসছি অথচ তুই একবার দেখতেও গেলি না। আবার এখন সামনে দেখে একবার জিজ্ঞাসাও করলি না যে আমি কেমন আছি। খুব ভাব হয়ে গেছে তোর, তাই না? আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে কেমন করে যেতাম? আর তুমিও তো জিজ্ঞেস করনি। বাপরে, মুখে মুখে কথাও শিখে গেছিস। বেশ কয়েকদিন হলো আসছি না বলে খুব বড় হয়ে গেছিস। আমি আবার কি বললাম? আর এমনিতেও তো আমি সারা জীবন ছোট তো থাকবো না। এতই বড় হয়ে গেছিস যে আমার মুখে মুখে কথা বলছিস। এই জন্যে ভালো লাগে না, তুমি যখনই আসো তখনই আমাকে বকাবকি করো। কেমন আছিস তুই? এই তো ভদ্র মেয়ের মতো কথা বলছো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কলেজ কেমন হচ্ছে? কোনো মেয়ের পাল্লায় পড়েছিস নাকি? তওবা তওবা, এসব কাজ আমার দ্বারাই হয় না। সুমির কথায় এমন ভাবে জবাব দিতে লাগলো যেন নীল চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে আর সুমি সেই ইন্টারভিউ নিচ্ছে। দুজনে এমন প্রশ্ন আর উত্তর দেখে নীলের মা আর দাদি তাদের নিজেদের কাজে চলে যায়। এক এক করে সুমির প্রতিটি কথার উত্তর দিয়ে নীল কোনো রকমে সেখান থেকে বেঁচে বেরিয়ে আসলো। বাইরে এসে সে একা একা ভাবতে লাগলো, আসলেই আমি অনেক বড় হয়ে গেছি, নয়তো সুমি আপার আগের দিনের কথাগুলো কেমন করে ভুলতে পারি? যখন একটু দুষ্টুমি করলেই মারতো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একটা আস্ত ডাইনির বুড়ির সামনে বসে কথা বলছিলাম। ভাগ্য অনেক ভালো যে আপা আমায় কিছু বলেনি। আনমনে কথা বলতে বলতে নীল তার মামার বাসায় চলে আসলো। বাসার ভিতরে এসে রিয়াকে খুঁজতে লাগলো। হ্যাঁ ভাইয়া বল, কি যেন ডাকছো? সুমি আপা কখন আসলো? এইখানে এসে ব্যাগটা রেখে তোমার ওখানে গেল। শোন, আজকে যা যা হয়েছে এসব কিন্তু সুমি আপাকে একদম বলবি না, নয়তো আমি শেষ। আচ্ছা আমি বলবো না, কিন্তু এর বদল আমি কি পারবো? কুত্তি, ওখানে তোর দোষ ছিল। আপা আগে তোকেই ধরবে। আমার মোটেও দোষ ছিল না। ওকে, সব দোষ আমার ছিল। এবার দয়া করে এসব কিছু ভুলে যা। ভুল করেও সুমি আপার সামনে এসব বলবি না, প্লিজ। এত করে যখন বলছো থাক, বললাম না। ধন্যবাদ। রিয়ার সাথে কথা বলে নীল সেখান থেকে বাসায় চলে যায়। ভালো একটা শার্ট পরে তার বন্ধু রকির সাথে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যায়। সাইকেল নিয়ে তারা দুজনে বের হয়ে রওনা দিবে
এমন সময় তাদের সামনে মহাবিপদ এসে দাঁড়িয়ে গেল। সুমিকে দেখে রাখিও চুপ হয়ে গেল, কারণ সে জানে সুমি কতটা রাগী মেয়ে। তোরা কোথায় যাচ্ছিস রে এত সেজে গুজে? আরে আপু, কোথায় সেজে গুজে? আমরা তো এমনিতেই সময় কাটানোর জন্য ঘুরতেছি। পড়াশোনা বাদ দিয়ে সময় কাটানোর জন্য ঘুরতেছিস তাই না? আরে কি যে বলো না আপু, সারাদিন কি শুধু পড়াশোনা করব? বিকেলে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, প্রকৃতির সুন্দর মায়াবী রূপটা একটু উপভোগ করতে আমরা বের হয়েছি। অনেক কথা শিখেছিস তো তুই। আজ সন্ধ্যায় বাসায় আয়, তখন তোর ব্যবস্থা করব। আমি আবার কি করলাম? কিছু না, এখন যা আর খুব তাড়াতাড়ি চলে আসবি। বেশি রাত পর্যন্ত বাইরে থাকবি না, এতে পড়াশোনার ক্ষতি হয়। ঠিক আছে আপু। কথাটা বলে মুচকি একটা হাসি দিয়ে সাইকেল নিয়ে সেখান থেকে মুহূর্তে চলে যায়। নয়তো সুমি সামনে থাকলে আর না জানি কত প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। পরন্ত বিকেলে মুগ্ধকর আবহাওয়ায় তারা দুজনে ডানা মেলা পাখির মতো ঘুরে বেড়ালো। ফুরফুরে ঠান্ডা বাতাস আর পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। তারা বুঝে গেল সন্ধ্যা হতে আর বেশি সময় বাকি নেই। মুগ্ধ আকাশে ডানা মেলা পাখিরা যেমন সারাদিন শেষে ঘরে ফেরার জন্য তাড়াহুড়োই ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তেমন ভাবে নীল বাসায় ফেরার জন্য তাড়াহুড়ো ব্যস্ত হয়ে যায়। সন্ধ্যায় বাসায় এসে নীল তার দাদি আর ছোট বোনের সাথে আড্ডায় বসায়। আড্ডায় মজায় মেতে ওঠে। তাদের তিনজনের মুখে হাসি রেখা দেখে গেলেও দেখা গেল না নীলের মায়ের মুখে হাসির কোনো ছোঁয়া। মিছিটা খুব ভালো করে দেখলো নীল। কিছুক্ষণ চুপচাপ থেকে এবার তার মাকে নিজের মুখে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার কি হয়েছে? মন কেন খারাপ? হ্যাঁ আম্মু, আমরা মজা করছি, আর তুমি চুপ হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আব্বুর কথা কি মনে হচ্ছে? তেমন কিছু না রে বাবা, কাল মাসিক কিস্তি, অথচ একটা টাকাও নাই। কিস্তির মাস্টার আসলেও কি করব সেটাই চিন্তা করতেছি। ও এই ব্যাপার। হুম। এক কাজ করো, কাল কিস্তির মাস্টারের কাছ থেকে কয়েকদিন সময় বাড়িয়ে নাও। সময় বাড়িয়ে নিয়ে কি লাভ? কয়েকদিন পর তো আবার এসে টাকা চাইবে, তখন কি করব? আমি তোমায় টাকা এনে দিব। কিন্তু কি করে? তুই টাকা কোথায় পাবি? শোনো আম্মু, তুমি আমায় যথেষ্ট শিক্ষা দিয়ে বড় করছো। আমি কোনোদিন কোনো খারাপ কাজে পা বাড়াবো না, এই বিশ্বাসটা রেখো। হ্যাঁ জানি যে আমার ছেলে কখনো খারাপ কাজ করতেই পারে না। আমি তাকে সেরকম করে বড় করিনি। তোর প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি মামাদের সাথে কাজ করব। কাজ করলে কিস্তির টাকা বের হবে। কিন্তু তোর পড়ালেখা, কাজ করতে গেলে কলেজে কখন যাবি? পড়াশোনার তো ক্ষতি হবে। পড়াশোনাও আমি করব। কলেজে উঠলে আর তেমন ক্লাস না করলেও হয়, তাই আমি কাজ করব আর মাঝে মাঝে ক্লাস করব। এমনি বাড়িতে তো পড়বই, তবুও এই কিস্তি নিয়ে তোমায় আর কথা শুনতে দিব না। না বাবা, তুই এখন এসবের মধ্যে মাথা দিস না। তুই মন দিয়ে লেখাপড়া করে বড় হ, মানুষের মতো মানুষ হ, ভালো একটা চাকরি কর, তখন এসব নিয়ে চিন্তা করিস। ততদিনে কি তুমি বেঁচে থাকবে? এ কেমন কথা বলিস বাবা? মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, এটা কি কাউকে বলে আসে? আম্মু, এই একটা বছর ধরে দেখে আসছি প্রতিনিয়ত তুমি এই কিস্তির জন্য অনেক অপমান হও। সবার কাছে ভিখারির মতো হাত পাতো, আর সবাই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যাংক থেকে লোকেরা এসে তোমায় কত কথা বলে যায়। নিজের শখের গহনাও তুমি বিক্রি করে দিয়েছ। নিজের ইচ্ছে, শখ সব কিছু মাটিতে পুঁতে রেখেছ। অপমানের বোঝা একা নিয়ে বেরিয়েছ। আমাদের উপর যেন এর কোনো প্রভাব না পড়ে, সেজন্য মিথ্যে হাসির অভিনয় করে থাকো। আমি সব কিছু বুঝেও কিছু করতে পারিনি। আশায় ছিলাম একদিন জন্মধারী পিতা আমাদের পাশে এসে দাঁড়াবে, তোমার কষ্টগুলো হালকা করবে। কিন্তু অনেক হয়ে গেছে, আর না, আর আমি তোমায় কষ্ট পেতে দিব না। আমি মায়ের বুকে কষ্ট রেখে পড়াশোনা করতে পারবো না। চাকরি আমার লাগবে না। আমি অন্যের বাসায় কাজ করে হলেও এসব থেকে তোমায় মুক্ত করব। আরে এসব কি বলছিস তুই? আমি অপমানিত না হয় না? ওরা আমার কাছ থেকে টাকা পাবে, একটু তো করা হয়ে কথা বলবে। তুই এইসব নিয়ে একদম চিন্তা করিস না। চুপ, আর মিথ্যে বলতে হবে না। আমি এখন আর ছোট বাচ্চা নেই যে আমায় যা বোঝাবে আমি তাই বুঝবো। কিন্তু বাবা, কোনো কিন্তু না আম্মু, ভাইয়া একদম ঠিক বলেছে। তোমাকে এভাবে দেখতে আমাদের কি ভালো লাগে বলো? তোরা কি পাগল হয়ে গেলি নাকি? এখন আমি বেঁচে আছি, তোদের এসব চিন্তা করতে হবে না। এতদিন তোমার কথা শুনে আমি চুপ করে থেকেছি, সবকিছু দেখেও চোখে কাপড় বেঁধে থেকেছি,
কিন্তু আর না, এখন থেকে আমি যা করব সেটাই হবে। আমার লক্ষ্মী ছেলে, আমি জানি তুই খুব সহজেই কোনো সিদ্ধান্ত নিস না, আর নিলেও সেটা সবার ভালোর জন্য নিস। আর আজ বুঝতে পারছি তুই সংসারের হাল ধরার জন্যই এমন একদম প্রস্তুত হয়ে গেছিস। সেজন্য তোকে আমি আর আটকাতে পারলাম না। তোমায় যা বললাম তাই করবা। তুমি কালকে ব্যাংকের মাস্টারের কাছ থেকে কয়েকদিন সময় নিবা। ঠিক আছে। কথা বলতে বলতে তারা অনেকটাই সময় পার করে দেয়। নীল সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। রুমে এসে খাটের উপর বসে থেকে ভাবতে লাগে কি করে তাদের এত ঋণ পরিশোধ করা যায়। অনেক চিন্তা ভাবনা করে কাল থেকে অন্যের কাজে যাওয়ার কথা ঠিক করলো। তাই সেখান থেকে তার মামার বাসায় চলে আসলো। নীল চিন্তা ভরা মাথা নিয়ে দরজা দিয়ে মামার বাসায় প্রবেশ করতে যাবে, এমন সময় কারোর সাথে সে ধাক্কা খায়। চোখ তুলে সামনে তাকাতেই সুমিকে দেখতে পেয়েও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। কারণ নীলের মন একদম ভালো নেই। কিন্তু সুমি নীলকে দেখা মাত্রই বলল, তুই এই সময় কোথায় যাচ্ছিস? মামার বাসায়। এই সময় পড়াশোনা বাদ দিয়ে তুই মামার বাসায় কি করতে আসছিস? এক্ষুনি বাসায় গিয়ে পড়তে বস, যা বলছি। পড়াশোনা 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 কি দিয়েছে আমায় এই পড়াশোনা? পড়াশোনা পৃথিবীর সব কিছু দিতে পারে, পড়াশোনা করতে সব কিছু পাওয়া যায়। পড়াশোনা কি আমার মায়ের মুখে মিথ্যা হাসির বদলে সত্যিকারের হাসি দিতে পেরেছে? পড়াশোনা কি আমার মায়ের মাথার ছেঁড়া আঁচলের জায়গায় নতুন আঁচল দিতে পেরেছে? পড়াশোনা কি পেরেছে আমার মাকে অন্যের কাছে অপমানিত হওয়া থেকে দূর করতে? পড়াশোনা করেছি আর চোখের সামনে নিজের মাকে অন্যের কাছে অপমানিত হতে দেখেছি। পড়াশোনা করেছি আর দেখেছি অন্যের কাছে ভিখারির মতো হাত পেতে রয়েছে আমার মা। এরপরেও কি পড়াশোনা করতে বলছেন? দেখ নীল, পৃথিবীর সবকিছু আমার চাই না, শুধু আমার মাকে আমি একটু খুশিতে দেখতে চাই। আমি মাকে এভাবে আর দেখতে পারবো না। এতে পড়াশোনা কেন, দুনিয়ার সবকিছু ছাড়তে আমি রাজি আছি, সবকিছু। নিজের মনের মধ্যে জমে থাকা সমস্ত রাগ বের করে কথাগুলো বলতেছিল নীল। কথার আওয়াজটা অনেকটাই বেশি ছিল, যার জন্য নীলের মামা মামি সহ আশেপাশে সবাই নীলের প্রতিটি কথা শুনতে পায়। কথাগুলো বলার সময় নীলের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছিল, যেটা দেখে সুমি নিজেও অনেকটা অবাক হয়ে যায়। নীলের বলা প্রতিটি কথায় সবাই মনোযোগ দিয়ে শুনছিল। তারা জানতো নীলের মা ছেলের মেয়ের জন্য কতটা কষ্ট করেন, কত অপমান মেনে নেয়। মনের সমস্ত রাগ অভিমান একসঙ্গে বের করে দেয় নীল। কথাগুলো বলার সময় সে নিজের মধ্যে একদম ছিল না। কথাগুলো শেষ হয়ে সেখান থেকে সোজা তাদের বাসায় চলে যায়। নীলে বলে যাওয়ার প্রতিটি কথা সুমির মনে আঘাত করে। সে বুঝতে পারে নীলের মধ্যে কতটা অভিমান জমে আছে। সুমি সেখান থেকে নীলের রুমে চলে আসেন। এসে দেখে নীল খাটের উপর শুয়ে থেকে ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। নীল, আমি জানি তোর মনে অনেক কষ্ট জমে আছে, কিন্তু কি করবি বল? সুখ দুঃখ নিয়েই দুনিয়া। আজ দুঃখ রয়েছে তো কাল সুখ এসে ভরে যাবে। সরি আপু, আমি তোমায় অনেকগুলো কথা বলে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি বলতে চাইনি। আমার এতটাই রাগ হয়েছিল যে নিজেকে আটকাতে পারিনি। আমি বুঝতে পারছি রাগ তোর চেয়ে আমার বেশি। যখন রাগ হয় তখন কোনো কিছু মনে থাকে না, তাই আজকের জন্য তোকে মাফ করলাম। ধন্যবাদ আপু। নীল, আমার কথা শোন, তুই কলেজে যাবি না যাস না, তবে পড়াশোনা বাদ দিস না। অন্তত পরীক্ষাটা দিতে যাস, তাহলে সার্টিফিকেট পেলে অনেক কাজে লাগবে তোর। আমিও এটাই ভেবেছি। চল, অনেক রাত হয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়। না, আমি খাবো না। আমায় রাগিয়ে নিস না, নয়তো রাতে না খেয়ে থাকা হয় না। চল বলছি। ওকে। এরপর নীল আর সুমি নিচে চলে আসলো আর সবাই একসঙ্গে খেতে বসলো। আর সুমিও তাদের সাথে যোগদান করলো। এতে আনন্দটা সবার বেড়ে গেল। এভাবে তাদের দিন কাটতে লাগে। নানা নানির বাসায় অনেকদিন থাকার পর সুমি বাসায় চলে যাওয়ার ফলে নীল মুক্ত পাখির মতো উড়ে বেড়ায়। মাঝে মধ্যে সে কলেজে যায় আর ক্লাস করে চলে আসে। অনেকদিন আগে থেকে নীল একটা মেয়েকে ফলো করতো, কিন্তু সাহস পায়নি তার সামনে যাওয়ার। অনেকদিন পর সে কলেজে গিয়ে সেই মেয়েকে দেখতেই তার চোখ আটকে যায়। তখন তার বান্ধবী মিমকে সবকিছু খুলে বলে। নীল নিয়মিত কলেজে না যাওয়ার জন্য কিছু করতে পারবে না বলে জানিয়ে দেয় নীলের ক্লাসের এক মেয়ে মিম। মিমের বাসা নীলের বাসা ছেড়ে যেতে হয়, আর এই কারণে নীলের সাথে তার ভালো সম্পর্ক। নীল আর মিম দুজনের বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা রাস্তা বের করে, আর সেটা হলো চিঠি। কারণ না নীলের কাছে ফোন থাকতো আর না ওই মেয়েটার কাছে ফোন থাকতো। কিন্তু বড় বিষয়টা হচ্ছে নীল আজ পর্যন্ত কখনো চিঠি লেখেনি। তাহলে এখন কি লিখবে? বাসাতে চিন্তা ভাবনা করে দেখে মেয়েরা এই বিষয়ে খুব ভালো পারে, আর সেজন্য নীল তার মামাতো বোন রিয়ার কাছে চলে যায়। ওভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে?
রিয়া, এই রিয়া, রিয়া রে, রিয়া তোর জন্য আমি চকলেট আনছি, এই নে। চকলেট দাও, কিন্তু এটা বলো আজ হঠাৎ চকলেট কেন নিয়ে আসলে? কেন আবার? এমনি তোর জন্য নিয়ে আসলাম। কেন কোনো কারণ ছাড়া আমার সাথে দেখা করো না? তাহলে বিনা কারণে চকলেট কেন আনবে? নিশ্চয়ই তো কিছু একটা আছে, বলো কি কারণ? আমার একটা কাজ করে দিতে পারবি? এই তো লাইনে আসছো, বলো কি কাজ? আসলে হয়েছে কি, আমার এক বন্ধু প্রেম করবে, কিন্তু সে চিঠি লিখতে একদম পারে না, তাই আমি লিখতে দিছে। আর তুই তো জানিস ওসব ব্যাপার আমি একটু নাই। তো কি আমায় লিখতে বলছো? মানে একটু সাহায্য করে দে, তাহলে আমার বেচারা বন্ধুটার অনেক উপকার হবে। ওকে, লিখে দেবো, কিন্তু এর বদলে আমি কি পাবো? আমি তোকে অনেক চকলেট খাওয়াবো। বয়স আমার চকলেট খাওয়ার নয়, অন্য কিছু খাওয়ার। বেশি ফাইজলামি করিস না, যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, তবে এটা বলো যে প্রথম পাত্র নাকি? আরে প্রথম, মনে কর এটাই দ্বারাই শুরু হবে। ওকে, কোনো চিন্তা করো না, আমি লিখে দিব। ধন্যবাদ। আচ্ছা যাও, আমি সন্ধ্যা দিয়ে আসবো নি। ওকে। তারপর নীল সেখান থেকে চলে আসে আর রিয়া চিঠি লেখার জন্য গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। অনেক যত্ন সহকারে চিঠি লেখে। সন্ধ্যায় নীলকে দেওয়ার জন্য আসে। নীল না থাকায় নীলের বোন সাদিয়াকে দিয়ে চলে যায়। নীল আসার পর সাদিয়া তার কাছে যায়। এই নাও, এটা রিয়া দিয়ে গেছে। আমি নিয়ে কি করব? তাহলে কাকে দিব? শোন, কাল সকালে মিম আসবে বুঝলি, আর তখন এটা চুপি চুপি মিমকে দিয়ে দিবি, আর বলবি নীল এটা সঠিক জায়গায় দিয়ে দিতে বলেছে। ওকে। এরপর রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। রাত পেরিয়ে সকাল, আর সকাল পেরিয়ে দুপুর, এভাবে দিন কেটে যায়। নীলের পাঠানো চিঠির উত্তর আসে, আর মেয়েটার নাম ছিল নীলা। নামটা নীল মনের মধ্যে গেঁথে নিল, কারণ তার নামের সাথে মিল ছিল, নীল আর নীলা। নীল চিঠির উত্তর নিজে আবার লিখে পাঠিয়ে দেয়। এভাবে তাদের চিঠির মাধ্যমে প্রেম শুরু হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত দেখা করা হয়নি। মাঝে মধ্যে নীল কলেজে যেত, কিন্তু অনেকদিন যাবৎ সে কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য সে আর ঠিক মতো কলেজে যায় না। সারাদিন কাজ করে দুপুরে বাসায় এসে গোসল করে সবাই একসাথে খেতে বসে। এমন সময় নীলের উদ্দেশ্য বলে, বাবা একটা কাজ করতে হবে রে। কি কাজ? তেমন কিছু না, তোর খালামার বাসায় যেতে হবে। নীল তার খালাম্মার বাসার কথা শুনে বিষম লাগে। এটা দেখে তার বোন সাদিয়া জোরে জোরে হাসতে লাগে, আর তার মা গ্লাসে করে পানি এগিয়ে দিয়ে বলে, এই নে পানি খা। হা 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 হা। তুই হাসছিস কেন? গলায় ভাত আটকে গেছে সেজন্য কাশছে, এতে হাসার কি হলো? ভাইয়ার কেন ভীষণ লাগলো জানো না? না। সুমি আপুর ভয়ে, সেজন্যই তো সুমি আপুর নাম শুনেই কাশতে লাগছে। কেন? আম্মু কিছু না, কখন যেতে হবে বলো। বিকেলে যাবি আর আসবি। কিন্তু কেন যেতে হবে? ওদের ওখানে একটু মাংস রাখা আছে, অনেকদিন হলো নষ্ট হতে পারে, তাই এনে খেয়ে নিতে হবে। ওকে, আমি যাবনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে নীল উপরে চলে গেল একটু রেস্ট করার জন্য। খাটের উপর শরীরটা এলিয়ে দিল। তারপর বিকেলে তৈরি হয়ে রওনা হয়ে গেল সুমির বাসার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যায় আর ভাবে না জানি আজকে তার কপালে কি আছে। প্রায় আধা ঘন্টা সাইকেল নিয়ে জার্নি করার পর সুমির বাসায় এসে পৌঁছলো। দরজা নক করতেই নীলের খালাম্মা এসে দরজা খুলে দিল। আরে বাবা নীল, কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। একটু আগে সুমি তোমার কথা বললো। কি? না মানে আমার কথা কেন বলছিল খালা? অনেকদিন থেকে নাকি তোমায় দেখিনি, আর তাছাড়া নাকি তোমার সাথে কি একটা কাজ আছে সেজন্য। কাম সারছে, তার মানে আমার কপালে মনে হয় শনি নামবে, কারণ আমার সাথে দেখা করলেই কোনো না কোনো একটা বাহানা ধরে আচ্ছা মতো বকা শোনাবে, কখনো কখনো মেরেও দেয়। ওখানে দাঁড়িয়ে ফিস ফিস করে কি বলতেছো বাবা? ভিতরে আসো। আসতেছি। নিজেকে গুছিয়ে নিয়ে বাসার ভিতরে পা বাড়লো নীল। ভিতরে এসে এদিক ওদিক তাকাচ্ছে আর সুমি থেকে দূরে থাকার জন্য দোয়া করছে। সুমি নিচে নেই তো বাব্বু, উপরে ওর বান্ধবীর সাথে কথা বলতেছে। বাঁচলাম। কি জন্য বাঁচলে? কিছু না, আপু হয়তো বা রেস্ট নিচ্ছে বা ব্যস্ত আছে, এই সময় ডিস্টার্ব করা ঠিক হবে না খালা। ও তো সারাদিন শুয়ে থেকে রেস্ট করে, এছাড়া কাম কি আছে? একটু আগে ওর বান্ধবী আসলো আর তাকে নিয়ে আবার রুমে গেল। আচ্ছা খালা, আমায় ওগুলো দেন, আমি রওনা দেই, নয়তো বাসায় যেতে রাত হয়ে যাবে। সে কি, এই তো আসলা, এখনই আবার চলে যাবে? আজকে থেকে তুমি কালকে যেও, অনেকদিন পর আসলে তুমি। কালকে কাজ আছে আমার। আচ্ছা, আমি সুমিকে ডাকতেছি, দাঁড়াও। ওর সাথে দেখা না করে গেলে ও রাগ করবে। আরে খালা না, ডাকতে হবে না। আমায় কে যেন স্মরণ করলো। হয়ে গেল।
দেখো বাবা, জমিদারের মেয়ে, কথা শুনো। নীলের হাসির আওয়াজ নিজের রুম থেকে শুনতে পেল সুমি, আর একটু রাগী কণ্ঠে বলল, ও তুই কে বে? হ্যাঁ, এইখানে এসে দাঁত বের করে হাসছিস কেন? আরে কি বলছিস? এটা নীল, কোন নীল? তোর ছোট খালার ছেলে। একটু আগে তুই যার কথা বললি। কি নীল তুই? হ্যাঁ আপু। কি ব্যাপার রে, এত পরিবর্তন, এত স্মার্ট স্মার্ট ভাবের কারণ কি রে? কই আপু, কিছু না। কারো প্রেমে টেমে পড়লে নাকি রে? ছি, আমি করবো আবার প্রেম? জীবনেও না। কাকি কখনো কারো পোষা প্রাণী হয়েছে? বাপরে, ভালোই তো কথা বলতে শিখেছিস। হুম। আমি যদি শুনি তুই কোনো মেয়ের পেছনে পেছনে ঘুরছিস, তাহলে যে আমি তোর কি অবস্থা করব দেখিনিস। ওরকম কথা শুনবেই না কখনো। বড় বড় কথা আর বলতে হবে না, চল উপরে। না গো আপু, আমার বাসায় যেতে হবে। না গো বাবু, আজ বাসায় যেতে দিব না। বেশি কথা না বলে যা বলছি তাই কর। বোঝার চেষ্টা করো, 3 দিনের মধ্যে কিস্তির টাকা জমাতে হবে, তার মধ্যে একদিন চলে গেল। আমার কথা তুই শুনবি না? সুমির রাগী লোক দেখে নীল আর কিছু বলতে পারলো না। বাধ্য ছেলের মতো সুমির পেছনে পেছনে উপরে চলে গেল। সুমির রুমেই তার বান্ধবী বসেছিল। নীলকে নিয়ে যাওয়ার পর তার বান্ধবীকে চলে যেতে বলল, আর নীলকে সাদে নিয়ে এলো। তারপর বল, তোর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার? আমারও ভালো। প্রেম কয়টা করছিস? নাউজুবিল্লাহ, প্রেম কাকে বলে সেটাই তো জানি না, করা তো দূরের কথা। সত্যি বলছিস তো? একদম খাঁটি সত্যি। তোমায় কি আমি মিথ্যা কথা বলতে পারি বলো? গুড। এভাবে নীল আর সুমির মাঝে কথা বলা শুরু হয়। সুমি প্রশ্ন করে আর নীল উত্তর দেয়। এক পর্যায়ে নীল বলল, একই কথা। বল, কি কথা? তুই বিয়ে করবে না? কি? না মানে আপু, আমি বলছিলাম আমার বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই করবি আমায় বিয়ে? কি যে বলো না আপু, তুমি আমার গুনে গুনে 3 বছরের বড়, মানে সিনিয়র। তো কি হয়েছে? সিনিয়রদের অনেকেই বিয়ে করে, তুইও করবি। কি সব বলো না আপু। আচ্ছা এটা বলো, তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি কিনা তা এখন বলতে পারবো না, তবে একজনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু জানি না আল্লাহ আমাদের মিল করবে কিনা। তোমার ভালোবাসায় জোর থাকলে আল্লাহ অবশ্যই মিল করাবে ইনশাআল্লাহ। তা কার জন্য অপেক্ষা করছো এটা কি জানতে পারি? সময় হলেই জানবি। ওকে। তাদের কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো। নীলের বাসা যাওয়ার সময় হয়ে গেল। আপু, খালাম্মা, আমায় যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল। তোকে খুন করব আরেকবার যাওয়ার কথা বললে। আজকে থেকে তুই কালকে যাবি। প্লিজ আপু, আমায় যেতে হবে রে। ওকে ওকে, আর ইমোশনাল হতে হবে না। আবার কবে আসবি? এখন আর হবে না, কারণ কলেজের ফাঁকে কাজ করতে হবে, আবার কাজের ফাঁকে কলেজ। ওকে, তোকে আসতে হবে না, আমিই যাব। খালা ভালো থাকেন, আপু ভালো থাকেন। ভালো করে যাস, আর দেখে শুনে সাইকেল চালাবি। বাসায় গিয়ে মামার ফোন থেকে কল দিবি। ওকে আপু, বাই। নীল চলে আসছে আর সুমি দরজা দিয়ে আসছে। নীল ওদিকে মাথা না দিয়ে সাইকেল নিয়ে রওনা হয়ে গেল। আর সুমি দাঁড়িয়ে থেকে মনে মনে বলে, আর কতদিন অপেক্ষা করতে হবে? নীল প্রায় আধা ঘন্টা পথ চলার পর বাসা চলে আসলো। জীবনের প্রথম আজ রাত করে বাসায় ফিরল। বাসায় কেউ কোনো প্রশ্ন করলো না, তার কারণ জানে নীল কোথায় গিয়েছিল। মৃদুল সবার সাথে কথা বলে, খালার বাসায় খবর সবার কাছে দেয়। কে কেমন আছে সেটা নীলের মা জানতে চায়। এভাবে তাদের দিন কাটতে লাগছিল। সারাদিন কাজ করে নীল, কিস্তি টাকা জোগাড় করে আর রাতে পড়াশোনা করে। দেখতে দেখতে তার সামনে এইচএসসি বোর্ড পরীক্ষা চলে আসে। তাই কাজ কাম বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া শুরু করে। টাকা না থাকার কারণে প্রাইভেট কোচিং করতে পারে না সে, কিন্তু নীল একজন অনেক ভালো ছাত্র ছিল। তাই কোচিং এর অভাবটা মিমের চাচা পূরণ করে দেয়। মানে মিমের সাথে মিমের চাচুর কাছে প্রাইভেট পড়ে বিনা বেতনে। রাতের পর রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, আর আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি নিতে পারে। শেষমেশ পরীক্ষার দিন চলে আসে। 10টায় পরীক্ষা শুরু। নীল অনেক ভোর থেকে পড়তেছে, কারণ তাকে একটু বেশি প্রস্তুতি নিতে হবে, যেহেতু সে ভালো মতো ক্লাস করতে পারেনি। আমাদের স্যার বলতো, তুমি যদি ক্লাসে পড়াটা ঠিক মতো তৈরি করতে পারো তাহলে নিশ্চয়ই তুমি ভালো ছাত্র, আর অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে সক্ষম হবা। তো যাই হোক, নীল ভোর থেকে পড়া শুরু করে দেয়। আর যেহেতু আজ প্রথম পরীক্ষা, সেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে। দৌড়িয়ে বেরিয়ে আসতেই সামনে সুমি এসে হাজির হয়ে গেল। সুমিকে দেখে তার বুকের ভিতর ধকাস করু। আপু, তুমি তুতলামো কেন করিস? কই, আসলে তোমায় এভাবে আচমকাই দেখে ঘাবড়ে গেছি আর কি। তোর আজ পরীক্ষার প্রথম দিন, আর আমি আসবো না এটা ভাবলি কি করে? ও, এই নে কলম। একজন শিক্ষিত মানুষের কাছে তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই কলম।
আর একজন ছাত্র বা ছাত্রীর কাছে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রধান অস্ত্র হচ্ছে এই কলম। তাই ভালো করে লিখবি, একদম তাড়াহুড়ো করবি না, চিন্তা ভাবনা করে উত্তর লিখবি। ওকে আপু। ভালো করে প্রশ্ন সলভ করবি, আর টাইম শেষ না হওয়া পর্যন্ত উঠবি না। লেখা শেষ হয়ে গেলেও খাতার রিভাইজ দিবি। ওকে ওকে। এমন ভাবে বোঝাচ্ছ যেন আমি ছোট বাচ্চা। তুই আমার কাছে ছোট বাচ্চাই। আপু আমার দেরি হচ্ছে রে। আচ্ছা যা, আর যা যা বললাম মনে রাখিস। ওকে। তারপর নীল গাড়িতে করে চলে গেল। আর রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে নীলের মা, দাদি আর সুমি। তারা মন খুলে নীলের জন্য দোয়া করছে, ছেলেটা যেন সফল হতে পারে। এক এক করে প্রতিটি পরীক্ষা শেষ হলো, আর তারপর আবার কাজে মনোযোগ দিল নীল, কারণ তাকে অনেক কিছু করতে হবে এখনো। কাজ করতে করতে তার হাতে কড়া পড়ে যায়, হাতের চামড়া উঠে চলে যায়। রাতে বাসায় ফিরে পর নীলের মা বা দাদি, আবার কখনো তার ছোট বোন তার হাতে মলম লাগিয়ে দেয়। দেখতে দেখতে আরো কয়েকটা মাস কেটে যায়। ব্যাংকের ঋণ একটু হলেও কমে এসেছে, তাদের মুখে আগের মতোই হাসি রয়েই গেছে। একদিন নীল কাজে বের হচ্ছিল, এমন সময় সুমি এসে হাজির। চোখে মুখে তার রাগের আগুন ছুঁয়ে বের হচ্ছে। এটা দেখে নীল কিছুটা ভয় পেয়ে গেল। আপু এত রেগে আছো কেন? কি হয়েছে? সত্যি করে বল, তুই কি করেছিস? আর জানিস এর জন্য আমি কি করতে পারি? আমি আবার কি করছি? তোকে তো মিষ্টি আমি খাওয়াতে অবশ্যই পারি। নে হা কর, হা কর। কিন্তু কেন? করতে বলছি করবি, এত কেন কেন করিস কেন? হা। এই নে খা। তোমার বিয়ে ঠিক হলো নাকি? আরে গাধা না, আজ তোর রেজাল্ট দিয়েছে, আর তুই জিপিএ 5 পেয়েছিস। কি? নীলের তো বিশ্বাসই হচ্ছে না যে সে এত ভালো রেজাল্ট করেছে। আর কাজের চাপে সে ভুলেই গিয়েছিল আজ তার রেজাল্ট দিবে। সুমির কথা শুনে নীলের সাথে সাথে তার মা, দাদি, ছোট বোন সবাই অনেক খুশি হয়। ধন্যবাদ আপু, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমার রেজাল্ট দিবে। নীল তার সমস্ত বন্ধুদের খবর নিল কার কেমন রেজাল্ট হয়েছে। সবকিছু শোনার পর সিদ্ধান্ত নিল যে আজ সে নীলার সাথে দেখা করবে। বিকেলে রনিকে নিয়ে বের হয়ে গেল নীলার সাথে দেখা করতে। তারা তো সেখানে চলে যায়, কিন্তু সমস্যা হচ্ছে নীলাকে কোথায় পাবে তারা। কলেজের মাঠে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা মেয়ে তাদের দিকে তাকিয়ে ইশারা করতেছে, কিন্তু নীল তো নীলাকে খুঁজতে ব্যস্ত। মেয়েটা দূর থেকে অনেক ইশারা করার পর যখন নীল কিছুই বলল না, তখন সেই মেয়েটা নীলের কাছে আসলো আর নীলের সামনে দাঁড়িয়ে বলল, কাকে করছো? আমি একজনকে খুঁজতেছি। সেই একজনের কি নাম নেই? আমি আমার নীলাকে দেখতে আসছি। আমি নীলা। মজা করা বাদ দেন তো। তখন পাশ থেকে একটা ছেলে যাচ্ছিল, আর সেই মেয়েটা তার কাছে ওর নাম জানতে চাইলো। ছেলেটা মেয়েটার নাম নীলা বলে। কথা শুনে তো নীল আধা পাগল হয়ে গেছে। আকাশ থেকে মাটিতে পড়ে এসে উষ্টা খেয়ে বলল, নীলা? জি স্যার, আমি একটা নীলা। কিন্তু আমি তো আপনাকে চিনি না। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি, আমি আপনাকে চিনিও না, জানিও না। আরে তোমার পাঠানো সমস্ত চিঠি দেখো, এবার তো বিশ্বাস হলো। কিন্তু এগুলো আমি আপনার জন্য, তার মানে এতদিন আপনার সাথে চিঠিতে কথা বলছি। হ্যাঁ, তোর কি হয়েছে আজ? এমন করছো কেন? এতদিন যা হয়েছে সবকিছু ভুলের মধ্যে হয়েছে। তোমার সব ভুল থাকতে পারে, কিন্তু আমি তোমায় সত্যি সত্যি ভালোবেসেছি। তুমি সব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝছি না। আচ্ছা আমি এখন যাই, পরে কথা হবে। তোমার নাম্বার দিয়ে তো যাও। নাও, 014062। বাই। তারপর নীল রনিকে সাইকেল চালাতে দিয়ে সে পিছনে বসলো। তার মাথাতে পুরাই আলু লেগে আছে, তার মাথায় সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। কোনো রকমে বাসায় এসে তার মামার ফোন নিয়ে মিমকে ফোন দিল আর বলল, হ্যালো মিম, আমার দেওয়া চিঠি তুমি কাকে দিয়েছো? তুমি যাকে পছন্দ করছো তাকে? আমি কাকে পছন্দ করছিলাম? ও তো একটু লম্বা, চিকন, ফর্সা, ওটাই তো? আরে গাধার 3 নাম্বার বাচ্চা, ওটা না। আমি পছন্দ করছিলাম লম্বা, হালকা মোটা, গায়ের রং শ্যামলা। ও তো নীলার পাশে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আর আমি দেখিয়েছি একজনকে, আর তুমি দেখেছো পাশেরটাকে। হাসবে না একদম। তুমি এখন আমার কাছে থাকলে তোমায় আমি আস্ত গিলে খেতাম। বাপরে বাপ, এত রেগে কেন? কি হয়েছে বলবা তো? তখন নীল মিমকে আজকে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। শোনো, এখন তুমি ওর পাশের মেয়েকে যে আই লাভ ইউ বলে দাও। ওই শোনো,
তোমাদের মতো ছেলেদের মন না, যে একটা ছেলেকে পছন্দ হলো না ওটা বাদ দিয়ে আরেকটা ধরবো। তো আর কি, যাও ওর সাথে প্রেম করো, মিস্টেক বইয়ের জামাই। রাগ হচ্ছে আমার, ফোন রাখলাম। নীল রাগে ফোন কেটে দিল। রুমে আলো দরজা বন্ধ করে বসে থেকে ভাবছে সে এতদিন একজনকে নিয়ে মনের মধ্যে ঘর বাঁধছে আর আরেকজনকে নিয়ে জীবনের পথ শুরু করছে। এখন সে কোন দিক যায়? সবকিছু ভুলে নীলাকে মেনে নিবে, নাকি আগের স্মৃতি বুকে জড়িয়ে বাকি জীবন পার করবে? এমন সময় নীলের শার্টের পকেটে ফোন বাজতে লাগে। তার মামার ফোন থেকে মিমের কাছে কথা বলার পর ভুল করে ফোন নিয়ে সে চলে আসছে। ধরবে কি না এই নিয়ে চিন্তায় পড়ে গেল। অবশেষে ফোনটা রিসিভ করলো আর ওপাশ থেকে মেয়ের কণ্ঠ ভেসে আসলো। নীলের মনে হয়ে গেল সে তো নীলাকে এই ফোনের নাম্বার দিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিনতে পারছো? একটু একটু। আমি তোমার মিস্টেক বউ। তুমিও শুরু করছো? হ্যাঁ, হিমাপু আমার ফোন করেছিল আর সবকিছু বললো। ও দেখো নীল, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও তো হবে তোমার ছাড়া বাঁচতে। তবুও যদি আমি ছাড়া তুমি সুখে থাকো তাহলে আমি দূরে সরে যাব। তোমার সুখের জন্য আমি আর আসবো না তোমার মনে। নীলা ইমোশনাল যত কথা আছে সবগুলো নীলকে শুনিয়ে দিল। নীলা এমন ভাবে কথাগুলো বললো যেন তার সব মুখস্থ আছে। নীলার ইমোশনাল কথা শুনে নীলও ইমোশনাল হয়ে পড়লো আর ওর প্রেমে আবার ফেসে গেল। ওই নীল, কথা বলছো না কেন? কি হলো? কই কিছু না তো। তুমি কি আমায় মেনে নেবে নাকি? যেমন করে ইমোশনাল দিয়ে আমার মগজ ধোলাই করছো, না মেনে নিয়ে কি উপায় আছে? কথাগুলো নীল ফিসফিস করে বলল। কই না তো, কিছু বলিনি। কিছু বললা? কিছু একটা তো বলো, আমি শুনতে পেলাম কিন্তু বুঝতে পারলাম না। মানে আসলে আমি আই লাভ ইউ বলবো তো, কিন্তু কেমনে বলবো ভেবে পাচ্ছি না। ভালোবাসার মানুষকে আই লাভ ইউ মুখে বলতে হয় না, মন থেকে বললেই হয়। একদম ঠিক বলেছো। এমন সময় সুমি নীলের নাম ধরে ডাকতে ডাকতে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। সুমির কণ্ঠ শুনে নীল তো ঘাবড়ে গেল। তাড়াহুড়ো করে ফোন কেটে দিয়ে বাইরে আসলো। কিরে, কোথায় ছিলি আর এত দ্রুত কোথায় যাস? তুমি ডাকলা সেজন্য দ্রুত চলে আসলাম, নয়তো তুমি আবার বকতে শুরু করবে। আচ্ছা বাদ দে, তোর ভালো রেজাল্ট করার জন্য আমি তোর জন্য গিফট নিয়ে আসছি। কি গিফট? আমি তোর জন্য স্মার্টফোন নিয়ে আসছি, এই নে। এসবের কি দরকার ছিল আপু? বেশি কথা না বলে দেখ পছন্দ হলো কিনা। হয়েছে। আমার নতুন আইডি কার্ড দিয়ে প্রথম সিম কিনে তোকে দিলাম। ওখানে আমার নম্বর সেভ করে দিয়েছি, কল দিলে ধরবি। ওকে। এছাড়া আরো অনেক কথা বলে সুমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর নীল নতুন ফোন পেয়ে অনেক খুশি হয়ে গেল। নতুন ফোন থেকে প্রথমে নীলার কাছে ফোন দিয়ে তার সাথে কথা বলতে লাগলো। আর এভাবে তাদের প্রেম চিঠি থেকে শুরু করে ফোন পর্যন্ত চলে আসলো। রেজাল্ট বের হওয়ার পর থেকে নীল চাকরির খোঁজ করতে শুরু করে দেয়। যে করেই হোক তার একটা চাকরি চাই। নীলের নানা একটা অফিসে সরকারি চাকরি করে। নানা মানে তার নিজের নানা না, তার মামার শ্বশুর। আর সেই সূত্রে নীলকে একটা চাকরির খবর দিল। চাকরির খবর পেতেই নীল চলে গেল, কাগজপত্র সবকিছু জমা দিল। আর অফিসে নীলকে 1 মাস সময় দিল, 15 দিন ট্রেনিং। আর বাকি 15 দিন যদি নীল কাজ ভালো দেখাতে পারে তাহলে তার চাকরি কনফার্ম হবে। নীল অফিসারের সমস্ত কথা রাজি হয়ে গেল, কারণ একটা চাকরি তার খুবই প্রয়োজন ছিল আর এটার জন্য সে সবকিছু করতে পারে। এত বড় খুশি খবর বাসায় এসে সবাইকে সে জানালো। সবাই অনেক খুশি হলো। এবার তার বন্ধু বান্ধবী সবার সঙ্গে কথা বললো। নীলার কাছে চাকরির কথাটা বলতেই নীলা বিয়ের কথা বলতে শুরু করলো। নীল কিছুদিন অপেক্ষা করতে বললে নীলা কোনো কথাই শুনতেই চায় না। নীল বুঝতে পারলো নীলা খুব তাড়াতাড়ি বিয়ে করে তার কাছে চলে আসতে যাচ্ছে। কিন্তু তার আগে নীল ভাবলো নীলার সম্পর্কে সবকিছু জানতে হবে। আর সেই জন্য নীলার গ্রামের সাজ্জাদ নামে তার এক বন্ধুর কাছে ফোন করে নীলার সম্পর্কে সবকিছু জানতে বলে। কয়েকদিন পর সাজ্জাদ নীলকে ফোন দিয়ে নীলার সম্পর্কে সবকিছু বলে, যা শুনে নীল একদম আকাশ থেকে পড়ে। সাজ্জাদের বলে একটা কথাও তার বিশ্বাস হচ্ছিল না। সাজ্জাদ বলছে নীলা কোনোদিন মা হতে পারবে না। বছরখানিক আগে নীলার একটা অসুখ হয়েছিল, যার জন্য গ্রামের ডাক্তারের কাছে যায়। আর সেই ডাক্তার অপারেশন করার সময় ভুল করে সন্তানের রাস্তা কেটে দেয়। কিন্তু নীলার অসুখ ভালো হয় না। পরবর্তীতে তাকে নিয়ে শহরে ভালো হাসপাতালে যায়। আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। নীলা তো সুস্থ হয়, কিন্তু মা হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। সাজ্জাদ আরো বলে যে নীলা আজ পর্যন্ত কয়েকটা ছেলের সাথে প্রেম করেছে আর তার পরিবারে ভালো না।
বাবা নেশা করে জায়গায় জায়গায় পড়ে থাকে। এত কিছু শোনার পর নীলের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সে কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তার পরিবার থেকে তো এমন পরিবারের মেয়ে কখনোই মেনে নিবে না। আর মেয়েটা যে অন্যদের মতো তাকেও ছেড়ে দিবে না এর কোনো গ্যারান্টি নেই। স্বামী স্ত্রীর মাঝে একটা সন্তান অনেক বড় রহমত। আর তাছাড়া এসব কিছু জেনে শুনে কেউ এটা করতে চাইবে না। নীলের মাথা ভরা চিন্তা ভাবনা নিয়ে বাসা শেষে শুয়ে পড়ে। নীলের কাছে আর কলও দেয় নাই, কথাও বলে নাই। চিন্তা ভাবনা বাদ দিয়ে নিচে এসে সবার সাথে খেতে বসলো। সেটার এক পর্যায়ে নীলের মা জানায় আগামীকাল তার খালা আসতেছে, তার সাথে সুমি। এটা শুনে নীল চমকে উঠে বলে, সুমি আপু কেন আসতেছে আবার? ও মা, এই কি কথা? খালার বাড়িতে কি আসতে পারবে না? তাছাড়া অনেকদিনই তো হলো আসে না। দূর ভালো লাগে না? সারাদিন অনেক ধকল গেছে তোর উপর দিয়ে, এখন ঝগড়া না করে যে ঘুমিয়ে পড়। ওকে আম্মু। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল। ফোনটা চার্জে দিয়ে চোখটা বন্ধ করে ঘুমাতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। শুলে অনেক ক্লান্ত থাকায় নীল ফোনটা রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে গেল। পরদিন তার অফিস ছুটি ছিল, যার কারণে সকালে দেরিতে ঘুম থেকে উঠলো। ফ্রেশ হয়ে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়লো। আড্ডা দিয়ে শেষ করে দুপুরে বাসায় ফিরলো। গোসল করে বাসায় আসতে আসতে বলল, আম্মু, ওই আম্মু খেতে দাও তো, খিদা লাগছে। আজ তোর মা তোকে খেতে দিবে না। আপু তো তুমি? হ্যাঁ আমি, তুই ওখানে বস, আমি তোকে খাবার দিচ্ছি। আরে আরে লাগবো না, আমি একা খেয়ে নিতে পারবো। কথাটা বলে নীল চোখ তুলতেই দেখলো সুমির রাগে লাল হয়ে গেছে। তখন নীল আবার মুচকে এসে বলল, না না লাগবো, লাগবো, তুমি আমায় খেতে দাও। হ্যাঁ। তারপর সুমি খাবার বেড়ে দিচ্ছে আর নীল হা করে তাকিয়ে আছে। না জানি নীলের মনের মধ্যে কি যেন চলতেছে। কিরে অমন হা করে তাকিয়ে আছিস কেন? তুমি আমায় আদর করে খাবার দেবে, আমি দুষ্টুমি করে তোমার হাত ধরে নেব, তুমি বলবে ছাড়ো তো, সবাই দেখবে। আহ কি রোমান্টিক। ওমা তাই নাকি? তা আমায় দেখে কেমন লাগছে তোর? একদম আমার বউ চাঁদ থেকে খসে পড়া একটা টুকরো। কি? না না মানে তুমি না থেকে আমার বউ থাকলে একদম একরকম লাগতো, তাই বললাম। ও। নীল একটা জোরে নিঃশ্বাস ছাড়লো। ভাবনায় সে একদম ডুবে গেছিল। এমন সময় তার কর্তার ছোট বোন এসে বলল, তার তেলের ভিতরে আগুন ছুড়ে মারলো। কালকে কি কি বলছিলাম মনে আছে? কই কি বলছিলাম? অযথা কথা বলিস না, এখান থেকে যা। আপু জানো তোমায় নাকি ও ভয় পায় না, তুমি নাকি খুব বাহেস করো, তোমায় দেখতে একদম ভূতনির মতো লাগে। তুমি নাকি শুধু ছেলেদের পিছনে ঘুরো, সব সময় আটা ময়দা মাখো, নিজেকে নাকি অনেক সুন্দরী মনে করো, অনেক ভাব দেখাও। কথাগুলো শুনে সুমির চোখ লাল হয়ে গেল, কান দিয়ে আগুনের ধোঁয়া বের হতে লাগলো। নীল বুঝে গেল আবহাওয়া খুবই খারাপ। বাবা গো পালাও। খাবার খেয়ে নীল জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সুমি তো ইচ্ছে মতো তার গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। অনেক কষ্টে সুমির কাছ থেকে পালিয়ে বাঁচল। অনেকক্ষণ পর মামার বাসার বাইরে এসে দেখে মামা মামি নানি আসছে। নীলও যোগ দিল। মামার সাথে মজা করে কথা বলতেছিল। নীলের মামা মজা করতে করতে একসময় বলে দেয়, তা মামা আমি শুনলাম আজকাল তুমি প্রেমও করতেছ। কথাটা শুনে নীল যতটা অবাক হয়নি তার চেয়ে বেশি অবাক হয় সামনে তাকিয়ে, কারণ সুমি দাঁড়িয়ে রয়েছে আর তার মামা বলার কথা সে শুনে নিয়েছে। কই না তো, আমি আবার কার সাথে প্রেম করব? এই বানর বল, মেয়ের নাম কি, কি করে, বাসা কোথায়? আমি কেমনে কমু মামা কার সাথে কথা বলতেছে? লোকে বলে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত হয়। নীলের ক্ষেত্রেও দায়ী হলো। সে অসময় নীলার ফোন আসলো। কথায় বলে না, বিপদ যখন আসতে লাগে তখন সব দিক থেকেই আসতে থাকে। নীল তো ভয়ে শেষ, আরো রক্ষা নেই আর। এই নীল, কার ফোন? কারো না। ফোনটা আমায় দে। আরে আপু আমার বন্ধু কল দিছে। ফোন দিতে বলছি, ফোনটা আমায় দে। আরে আপু। সুমি নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নীল তো জানটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, না জানি আজ তার কপালে কি আছে। তারপর সুমি ফোন রিসিভ করলো আর লাউড স্পিকার দিল। তখন ওপাশ থেকে নীলা বলল, হাই বাবু। কে তোমার বাবু? কে আপনি? আমি যেই হই না কেন, আগে বলো কে তোমার বাবু? এই ফোনটা যার সে আমার বাবু। আপনি কে? নীলকে কতদিন ধরে চিনো? 4 মাস। কি করো তুমি? লেখাপড়া ক্লাস 7। 7-এ পড়ে তুমি প্রেম করছো? প্রেম হওয়ার কোনো সময় লাগে না। কিন্তু আপনি কে নীলের? আমি ওর বউ। কি? নীলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল সুমির কথা শুনে। নীল তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি নীলের স্ত্রী আর ও আমার স্বামী। আপনি কি মজা করছেন নাকি সত্যি বলছেন? জি না, 1 মাস হলো আমার আর নীলের বিয়ে হয়েছে।
আমার বিশ্বাস হয় না। আমি নীলের মুখ থেকে শুনতে চাই। এই মেয়ে, আমার কথা শুনে কি মজা মনে হচ্ছে? না, কিন্তু দেখো, এতদিন নীল যা যা করেছে করেছে। এখন ও আমার স্বামী আর আমাদের সংসার আছে, তাই প্লিজ আমাদের সংসারটা ভাঙবেন না। আমি ছাড়া নীলকে কেউ বিয়ে করতে পারবে না। আর করতেও হবে না, কারণ মানুষের বিয়ে একবার হলেই যথেষ্ট। জানি। জানলে ভালো। আর হ্যাঁ, এই নাম্বারে বা যে কোনো ভাবে আমার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়বো না। জি আপু, আর আপনার ভালো থাকেন, নীলকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিল। নীল তো আধামরা হয়ে গেছে। এতক্ষণ যেন সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। আমাদের বিয়ে কবে হলো? হয়নি, তবে হতে কতক্ষণ? আপু, হারামি বাদর, আমায় না জানিয়ে প্রেম করা হচ্ছে? তোর প্রেম আমি ছোটাচ্ছি। আপু আমার ফোনটা দাও, আজ আমার ব্রেকআপ নিশ্চিত। অর্ধেক ব্রেকআপ তো হয়েই গেছে। ব্রেকআপ হয়েছে তো আমি কি করবো? আর শোন, মেয়েটা আমার পছন্দ না, এর সাথে আর কথা বলবি না, ওকে? কিন্তু কেন? কোন মেয়ে কার সাথে কেমন করে কথা বলে সেটা আমিও জানি, কারণ আমিও মেয়ে। তাই বলে কি ব্রেকআপ করে দিবা? আমার মন চাইছে তাই করছি। আমার ফোনটা দাও প্লিজ আপু। না, আজ তোর ফোন তুই পাবি না। আজকের দিনের ভেতর ওর সাথে কল দিয়ে যদি হাত পা ধরিস তাহলে ঠিক আছে, আর কাল যদি ধরিস তাহলে ঠিক হবে না। সেজন্য আজ তুই ফোন পাবি না, কালকে পাবি। বউ ছাড়া থাকা যাবে, কিন্তু মোবাইল ছাড়া থাকা ইম্পসিবল। কানের কাছে ভ্যাক ভ্যাক করিস না তো, যা এনতে। কালকে ফোন পাবি, যা সর। ধরু, থাকবোই না আর বাড়িতে। একটা ঝাড়ি মেরে মান্না কাকুর মতো ভাব নিয়ে বাড়ি থেকে চলে বেরিয়ে গেল নীল। পিছন থেকে সুমি অনেকবার ডাকছে, কিন্তু কে শুনে কার কথা। চুপচাপ বেরিয়ে গেল। সোজা বাজারে চলে আসলো আর সব বন্ধুদের ডেকে নিয়ে আড্ডা দিতে লাগলো। আজ তার ব্রেকআপ নিশ্চিত হয়ে গেছে, কারণ সুমির কানে খবর পৌঁছে গেছে। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কখন সময় পার হয়ে গেল তারা টেরই পেল না। এরপর যার যার মতো বাসার দিকে রওনা হয়ে গেল। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় পার হয়ে গেল তা টেরই পেল না। এরপর যার যার মতো বাসার দিকে রওনা হয়ে গেল। রাতে বাসায় ফিরে এসে দেখে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। রাতে ছেলে যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে এটা নিয়ে কারো কোনো চিন্তাই নেই। নীল ফ্রেশ হয়ে এসে সবার সঙ্গে রাতের খাবার খেতে বসলো। সুমি সহ তার বাবা মা আজ রাতে নীলের বাসায় খাওয়া দাওয়া করবে। খেতে বসে নীলের মা আর সুমির মা দুই বোনের শুরু হলো গল্প, আর এদিকে নীল চুপচাপ খেতে শুরু করে দেয়। বোন, তুই তো আমাদের একদম ভুলে গেছিস। আরে না, সংসার একলা এভাবে ছেড়ে কি কোথাও যাওয়া যায় বলো? এখন তো সব বাহানা দিবি। যেদিন আমার সুমা আম্মুর বিয়ে হবে সেই দিন যাব। নীলের মায়ের মুখে সুমি তার নিজের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ নীলের দিকে চলে গেল। অন্যরকম এক অনুভূতি হলো তার। সুমিকে এভাবে তাকাতে দেখে নীল ভুরু কুঁচকে জিজ্ঞেস করার চেষ্টা করলো। তখন সুমি মুস্কি একটা হাসি দিয়ে মাথা নেড়ে না সূচক উত্তর দিল। আচ্ছা নীল, তোমার বাবা কি বাসায় আসবে না? হ্যাঁ, আসতে তো চাই, কিন্তু এতদিন আমরাই আসতে দেইনি। বাসায় আসলে না জানি আবার কি করে। হ্যাঁ বাবা, দেখো কি করলে ভালো হয়। তবে বাবাকে পাশে সব সময় রেখো, একটা অন্যরকম শক্তি অনুভব করবে। জি খালা, আমিও সেটাই ভাবছি। আব্বুকে বাসায় আসতে বলবো। আমার ছেলের হাতে সংসার, এখন সে আর কিছু করতে পারবে না। মানুষ তো সব সময় একমত থাকে না। আমার বিশ্বাস ভাই ভালো হয়ে গেছে। তাই যেন হয়। খালাম্মা, আমি একটা কথা বলবো, তুমি শুনবা তো? হ্যাঁ মা, বলো কি কথা? এখান থেকে অফিস করতে অনেক কষ্ট হচ্ছে নীলের, সেই জন্য আমাদের ওখান থেকে অফিস করলে যাতায়াতের সুবিধা হবে। এটা একদম ঠিক বলেছো সুমি। নীল আপু, তুমি আমার বাসায় চলো, ওখানে থেকে অফিস করবে। কিন্তু বাড়িতে তো কোনো ছেলে মানুষ না থাকলে কেমন হয় বলো তো? তাহলে খালুকে বাসায় নিয়ে আসেন, খালু বাসা দেখাশোনা করবে আর নীল আমাদের ওখানে থাকবে। চিন্তা করে দেখি কি করা যায়। চিন্তা কিসের চিন্তা? হ্যাঁ, চিন্তা কিসের? তুই আজকে এই খালুকে ফোন করে বাসায় আসতে বল। ফোনটা না দিলে কেমন করে বলবো? ওকে, এই নে। ফোন হাতে পেয়েই দৌড়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে নাম্বার চেক করলো, দেখলো কোনো বান্ধবীর নাম্বার, এমনকি নীলার নম্বরও নেই। মিমের নাম্বার নীলের মুখস্থ ছিল, সেজন্য নম্বর তুলে ফোন দিল আর তার কাছ থেকে নীলার নাম্বার নিয়ে কল দিল। প্রথমবার রিসিভ করলো না, পরপর কয়েকটা কল দিল, কিন্তু কোনো রেসপন্স আসলো না। অনেকবার ট্রাই করার পর নীলা রিসিভ করলো।
ফোন রিসিভ করলে নীলা ঠিকমতো কথা বলছিল না। অনেক চেষ্টা করলো তার রাগ কমানোর জন্য, কিন্তু কোনো লাভ হলো না। প্লিজ একবার আমার কথা শুনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? সুমা আমার। সুমা তোমার বউ? এটাই তো বলবা নাকি? সেটা আমি জানি আর মেনেও নিয়েছি। আমি তোমাদের রাস্তায় কাটা হয়ে থাকবো না। আরে না, সুমা আমার খালাতো বোন, আর ওকে আমি। বিয়ে করবেন? হ্যাঁ করুন। সুমা আপু খুব ভালো মেয়ে। আরে আমার কথাটা শুনো। শুনছি তো। আমার কথাই তো তুমি শুনছো না। আপনার বাজে কথা শোনার মতো টাইম আমার নেই। দয়া করে আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ। নীলা। আর হ্যাঁ, আমি রাকিবকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমাদের জন্য দোয়া করবেন। তাহলে কি আমার সাথে এতদিন অভিনয় করলে? তুমিও তো করলে। আমি কোনো অভিনয় করিনি, আমি মন থেকে তোমায় ভালোবাসছিলাম। বাজে কথা বন্ধ করেন। বাজে কথা তাই না? একদিন ঠিক বুঝতে পারবা আমি কতটা ভালোবাসতাম, কিন্তু সেদিন আমায় আর পাবা না। এসব শোনার কোনো ইচ্ছে নেই আমার। আমারও বলার নেই, যে মন বোঝে না তাকে কথা বুঝিয়ে লাভ নেই। বাই। আর কোনোদিন কল বা মেসেজ দিবা না। ওকে। ফোনটা খাটের উপর ছুঁড়ে মারলো আর নীল খাটের উপর ধপাস করে শুয়ে পড়লো। চোখ বন্ধ করতেই নীলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো। তার চোখ দিয়ে পানি অঝরে ঝরতে লাগলো। চারপাশে অন্ধকার মনে হলো। হঠাৎ নীল তার মাথার কারো হাত অনুভব করলো। চোখ খুলে দেখে সুমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুমিকে দেখে নীল উঠতে চাইলো, কিন্তু সুমি তাকে উঠতে দিল না। নীল কিছুটা অবাক হলো। যেই হাত মার ছাড়া তাকে স্পর্শ করতো না, আর আজ সেই হাত তার মাথায়। তার দুঃখ, সেও দুঃখী হচ্ছে। বিষয়টা অনেক চিন্তার ছিল। সরি রে, আমার জন্য তুই এত কষ্ট পেলি। যদি জানতাম তুই এত কষ্ট পাবি তাহলে বিশ্বাস কর আমি এমনটা করতাম না। আমি 4 মাসের কথা শুনে ভাবছিলাম কেবল তোরা একে অপরের অপশন হবি, কিন্তু ভাবতে পারিনি তুই এই সময়ে এত আপন করে নিবি। আপু, আমার ভাগ্যটাই খারাপ। আগে এসবের কিছু বুঝতাম না, অবুঝ হয়ে চলতাম, কিন্তু একজনকে ভালোবেসে সব বদলে গেল। আর যখন তাকে দেখতে গেলাম তখন সে আর সে নয়, অন্য কেউ। তাতেও কষ্ট পেলাম না, তাকেই আপন করলাম। আর আজ মানে কি বলছিস এইসব? আমি তো কিছুই বুঝলাম না। নীল সুমিকে সবকিছু বললো। কেমন করে নীলের সাথে তার সম্পর্ক হলো, কেমন করে দেখা, সবকিছু বললো। এত কিছু হয়ে গেছে অথচ আমি জানি না। এত কিছুর পরেও আমি নীলাকে সত্যিকারের ভালোবাসছিলাম, কিন্তু সে আমার সাথে বেইমানি করলো। হতেও পারে আমার মতো সেও তোর সাথে মজা করতেছে। না আপু, এর আগে অনেকবার বন্ধুদের কাছ থেকে শুনেছি নীলা রাকিব নামের ছেলেটার সাথে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আজকে সে নিজের মুখে আমায় বলছে। মন খারাপ করিস না, যা হয় ভালোর জন্যই হয়। আজকের পর থেকে আর কোনো দিন আমায় না জেনিয়ে এইসবে পা দিবি না, মনে থাকবে তো? থাকবে। এবার একটু হাসি দে তো। হাসি ছাড়া তোর মুখ একদম বাদরের মতো লাগে। তুই ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওকে। নীল, কি? আমায় আর কখনো আপু বলবি না, ওকে? তাহলে কি কমু? তুমি আমার থেকে 3 বছরের বড়। বড় হয়েছি তো কি হয়েছে, তুই আমার নাম ধরেই ডাকবি। পারবো না। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। অন্যদিকে তুলনায় আজ রাতে নীলের অনেক ভালো একটা ঘুম হলো, যেটা মূল কারণ সে নিজেও জানতে পারলো না। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নিল। আজকে শনিবার ছিল, অফিসে কাজের চাপ না থাকায় অফিস ছুটি আছে। বিকালে ঘুরতে যাবে বলে মামুনকে আসতে বলে নিজে তৈরি হয়ে বেরিয়ে আসতেই সুমি এসে তার সামনে দাঁড়িয়ে যায়। কোথায় যাচ্ছিস? কই আপু, কোথাও না। আজকে তুই আমাকে নিয়ে ঘুরতে যাবি, চল। তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব? কানে কি কম শুনিস নাকি? তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? নীল অনেকবার সুমিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সফল হতে পারলো না। কারণ সুমি অনেক জেদি মেয়ে, বলছে নীলের সাথে ঘুরতে যাবে, তো সে যাবেই। বেচারা নীল কোনো কিছু বলতে পারলো না। সুমির রাগ সম্পর্কে তার খুব ভালো করে ধারণা আছে, যার জন্য সেদিকে ভুল করেও গেল না। নীলকে বাইরে বসিয়ে রেখে সুমি ভিতরে তৈরি হতে গেছে। 5 মিনিট বলে এখন 15 মিনিট হয়ে গেছে, কিন্তু সুমির আসার কোনো নামগন্ধ নেই। বিরক্তের পাহাড় হয়ে ধৈর্যের সীমানা ভেঙে গেছে নীলের। আর তাই অপেক্ষা প্রহর গুণা বাদ দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। এমন মুহূর্তে রুমের ভিতর থেকে আওয়াজ আসলো, নীল। নীল ঘুরে তাকাতেই বরফের মতো জমে গেল। আকাশে পরীকে মাটিতে দেখে অবাক না হওয়ার কোনো কারণ বাকি রইল না। নীলের চোখ আটকে গেল সেই পরীর দর্শন পেয়ে। সে নিখুঁত ভাবে পরিদর্শন করতে চাইল। ডাগর ডাগর চোখ, তার উপর ধনুকের মতো কালো ভ্রু,
মাথার চুলগুলো পিছনে বেঁধে রাখছে, কিন্তু বেপরোয়া হয়ে কিছু অসংখ্য চুল দুই কান ঘেঁষে নিচের দিকে বয়ে এসেছে। সুমি এমনিতেই তেমন সাজগোজ পছন্দ করে না, কিন্তু আজ কেন জানি হালকা করে সাজতে মন চাইছে, আর যেটা নীলের চোখে আচ্ছা মতো প্রভাব ফেলেছে। সে ছোটবেলা থেকে নীল সুমিকে দেখে আসছে, কিন্তু আজকে কেন জানি নতুন করে দেখতে মন যাচ্ছে তার। সবকিছু তার নতুন মনে হচ্ছে। ঠোঁট বাঁকানো সেই হাসিটি নীলের বুকে এসে আটকালো। অনেক কষ্টে নিজেকে সান্ত্বনা দিল যে একটা তার বড় বোন, আর এসব নজরে দেখা ঠিক না, কিন্তু বেহা মন আর চোখ কিছু শুনছে না। চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। এটা দেখে সুমি কিছুটা নার্ভাস হয়ে গেল আর নর্ম সুরে বলল, অনেক খারাপ দেখাচ্ছি তাই না রে? এসব সাজগোজ আমার দ্বারাই হয় না, কিন্তু অনেক সুন্দর লাগছে তোমায়, যেন আকাশের চাঁদটা আমার ঘরে উকি দিয়েছে। সত্যি বলছিস তো? না মানে আমি বলছিলাম আপু, তোমায় ভালোই লাগছে। বাদরের বাচ্চা, তোকে না বলছি সব সময় আমায় আপু আপু করবি না? তোর ভালো লাগে না। আর এসব বাদ দাও, ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে চলো, নয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। চল। নীল আর সুমি একসঙ্গে বাসা থেকে বেরিয়ে পড়লো। নীল তার বোন সাদিয়া আর রিয়াকেও নিতে চেয়েছিল, কিন্তু সুমি সোজা মানা করে দিয়েছে। মুক্ত আকাশে বেরিয়ে পড়লো দুটো পাখি মুক্তভাবে ওড়ার জন্য। আজ আকাশ বাতাস সবকিছু যেন তাদের সাপোর্ট করছে, সবকিছু যেন তাদের সাথে মন খুলে আসছে। সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, সবকিছু মিলে তারা দুজনে অনেক মজা করলো। রাস্তায় একসঙ্গে হাঁটলো। মাঝে মধ্যে ফুচকা খাওয়ার জন্য ছোট বাচ্চাদের মতো জেদ ধরলো সুমি, আর তার জেদ পূরণের নীল ব্যস্ত হয়ে পড়লো। এত সুন্দর দিন তারা দুজনে আগে কখনো উপভোগ করেনি। তাদের মধ্যে লিস্টের এই দিনটা চির অস্মরণীয় হয়ে থেকে যাবে। দিন শেষ করে তারা বাসায় ফিরে আসলো। রাতে দুজনের দিনটাকে নিয়ে অনেক ভাবলো, কিন্তু নীলের ক্ষেত্রে এমনটা না হলেও হতে পারে, কারণ তার কাছে এসব অনুভূতির কোনো মানে নেই। পরদিন সকালে নীল অফিসে চলে গেল আর সুমি বাসায় চলে আসলো। কিছুদিন পর নীলের বাবা বাসায় আসতে চাইলো। নীলের বাবা বাসায় আসার পর সুমি নীলকে তাদের বাসায় যেতে বললো, কিন্তু নীল শুনলো না। এবার সুমি তার মাকে নিয়ে কাজটা করিয়ে দিল। এরপর থেকে নীল সুমির বাসা থেকে অফিস করবে আর সপ্তাহে ছুটির দিন বাসায় আসবে বলে তার বাবা মাকে ঠিক করে দিল। নীল রাজি হয়ে গেল, কারণ এত দূর থেকে সাইকেল নিয়ে যাওয়া আসা সত্যি অনেক কষ্টকর। সুমি বাসা থেকে তার অফিস অনেকটা কাছে। সেদিন সকালে বাসা থেকে বেরিয়ে সে অফিসে চলে গেল নীল। অফিস করে সন্ধ্যায় সুমি বাসায় চলে আসলো। কলিং বেল বাজানোর সাথে সাথেই সুমি দরজা খুলে দিল। বিষয়টা দেখে নীল হতভম্ব। এত তাড়াতাড়ি কি করে দরজা খুললো? কিরে আসছিস? তোর জন্যই বসেছিলাম, আয় ভেতরে। কেন? অমন করে না তাকিয়ে উপরে চল। চলো। নীল আর সুমি সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। এই নে তোর শার্ট আর লুঙ্গি চেঞ্জ করে নে। এগুলো কে আনলো? কে আবার আনবে? আমি আনছি। বাপরে বাপ, তোমার তো দেখছি সব দিকে খেয়াল থাকে। কারোর প্রতি না থাকলেও তোর প্রতি থাকবে। হ্যাঁ, চেঞ্জ করে নিচে আয়। তারপর নীল পোশাক চেঞ্জ করে নিচে আসলো। অনেকক্ষণ বসে সবাই একসঙ্গে গল্প করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে সুমি এসে নীলকে ডেকে তুলে নাস্তা দিল, আর তারপর অফিসে চলে গেল নীল। এভাবে দিন কাটতে লাগলো পুরো সপ্তাহ এখান থেকে। আর ছুটির আগের দিন অফিস করে সোজা বাসায় চলে আসে। নীলের কোনো রকম সমস্যা হলে সুমি সেটা নিজ দায়িত্বে সমাধান করে দিত। কখনো নিজে পারতো, আবার কখনো কারো সাহায্য নিতে হতো। সারাদিন অফিস করে সন্ধ্যায় সুমি বাসায় চলে আসলো। কলিং বেল চাপতেই সুমি এসে দরজা খুলে দিতেই হাসতে হাসতে বলল, জানিস আজ তোর জন্য আমি নিজে রান্না করছি। দরজা খোলা পেয়ে নীল চুপচাপ ভিতরে চলে আসলো। সুমির কথা কোনো রিয়াকশন করলো না। বিষয়টা সুমির পেটে হজম হলো না। নীলের পেছনে পেছনে সুমি চলে আসলো আর তাকে জিজ্ঞেস করলো। সুমির কথা কোনো জবাব দিল না। সুমি আবার জিজ্ঞেস করলো। এবার নীল বলল, কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? কিছু না। বলতে বলছি আমি, কি হয়েছে বল না। বলছি তো কিচ্ছু হয়নি, আমায় একটু একা থাকতে দাও তো। নীলার কথা কি মনে হচ্ছে? বেইমানি আমি মনে রাখি না। তাহলে কি হয়েছে বল আমায়। আরে কিচ্ছু হয়নি, আমি অনেক ক্লান্ত থাকায় কিচ্ছু ভালো লাগে না। ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। নীল কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। সুমি এসে খাবার টেবিলে বসে পড়লো। একে একে সুমি মা বাবা সবাই এসে যোগ দিল। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলো, কিন্তু এখন পর্যন্ত নীল খেতে আসলো না। বিষয়টা সুমির মা সবার উদ্দেশ্যে বলল, তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখছি। একথা বলে সুমি খাবার টেবিল থেকে উঠে গেল। সুমির মা সুমি প্লেটের দিকে দেখে সুমি প্লেটে এক টুকরো খাবার তুলে মুখে দেয়নি। নীল রুমে একা বসে থেকে খুব মনোযোগ দিয়ে চিন্তা করছিল। এমন সময় সুমি তার রুমে এসে দরজা বন্ধ করে দিল। এটা দেখে নীল অনেকটা ভয় আর অবাক দুটোই হলো। আরে আপু, তুমি এই সময় আমার রুমে এসে দরজা কেন বন্ধ করলে? নিজেকে কি মনে করিস? হ্যাঁ, অনেক বড় রাজা বাদশা যে তোর কি হয়েছে বলে পেছনে পেছনে ঘুরতে হবে তোর? আমি আবার কি করলাম? বাসায় আসার পর থেকে তোকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কিন্তু আমাকে মানুষ বলে মনেই হয় না।
পাথরে কথা বলবে, তবু উনি কথা বলবে না। বললাম তো আমার কিচ্ছু হয়নি, এতে এত রেগে গেছো কেন? তুই আমার রাগ সম্পর্কে খুব ভালো করেই জানিস, তাই বলছি কিছু একটা করার আগে সবকিছু বল। নীল চোখ দুটো নিচে করে নিল। মহা চিন্তায় পড়ে গেল সে। কি করবে কিছু বুঝতে পারছে না। নীল, আমি একটা বিপদে পড়ছি, কিন্তু তুমি বকবে বলে তোমায় বলতে পারছি না। সুমির ধমকে নীল এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। আমি কিচ্ছু বলবো না, প্রমিস করলাম। এবার তো বল। একদিন অফিসে হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা আর একটা মেয়ে আসে। বৃদ্ধ মহিলাটা বয়স্ক ভাতার কাট করার জন্য আসছিল, আর তার সাথে তার নাতিন আসছিল। ওর নাম ছিল মণি। মণি আমায় চিনতো, কিন্তু আমি তাকে তখন চিনতাম না। তারপর কি হলো? সেই দিন যাওয়ার সময় কৌশলে আমায় নম্বর দিয়ে যায়। আমি সেই নম্বর তুলে অফিসের টেলিফোন থেকে কল দিয়ে কথা বলতে শুরু করি। আস্তে আস্তে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু বিশ্বাস করো আপু, আমি তাকে শুধু বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কারণ ছোট থেকে একটা বেস্টু করার অনেক শখ ছিল আমার। তারপর কি হলো বল। পরবর্তী সময়ে বাসায় যে আম্মুর কাছে জানতে পাই মনির বিয়ে আমাদের গ্রামের এক ছেলের সাথে হয়েছিল। কিন্তু বিয়ের কয়দিন পর ছেলের 1000টা দোষ দিয়ে মোহরানার টাকা দিয়ে নিয়ে তালাক হয়ে যায়। এমনকি এটাই তাদের পেশা ছিল। দেখতে একটু ভালো হওয়ায় অনেক ফায়দাই হয়, কারণ আজকাল সুন্দরী মেয়েদের পিছনে পুরো দুনিয়া ভাগে। তারপর কি হলো? এগুলো শোনার পর থেকে আমি আস্তে আস্তে তার থেকে দূরে আসার চেষ্টা শুরু করে দেই। কিন্তু হঠাৎ একদিন মনি আমায় প্রপোজ করে। আমি সুন্দরী মেয়ে দেখে মুখে না বলতে পারি না, তবে পরে আমি অনেক চিন্তা ভাবনা করে তাকে মানা করে দেই। কিন্তু ততক্ষণে মেয়েটা তার কাজে নেমে পড়ে। আমায় বলেছে যে করেই হোক সে নাকি আমায় বিয়ে করেই ছাড়বে, দরকার হলে থানা পুলিশ করবে। ভয়ের ঠেলায় আমি বলে দিয়েছি যে আমার বউ আছে। মেয়েটা কি বললো? কি আর বলবে, এখন আমার বউয়ের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা হচ্ছে আমার বউ কোথায় পাবো। আজকের মধ্যে যদি কথা বলিয়ে দিতে না পারি, তাহলে কালকে সে আমার বাসায় চলে যাবে। তোর ছেলেরা এমন কেন বলতো? সুন্দরী মেয়ে দেখলেই পিছলে পড়ে যাস, একদম কুকুরের মতো। প্লিজ আপু, আমায় বাঁচিয়ে নাও। এরপর কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। বেস্ট ফ্রেন্ড কেন, কোনো মেয়েকে ফ্রেন্ডও করতে চাইবো না। তুই যা করছিস তাকে তোকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি শেষ হয়ে যাব। নে ফোন কর তোর বেস্টুকে। নীল ফোনটা হাতে নিয়ে মনিকে ফোন নিল। একটু পর রিসিভ হতেই সুমি হাতে ফোন নিয়ে কথা বলতে লাগলো। মনিকে বলল সে নীলের বিয়ে করা স্ত্রী, কিন্তু মনিও কোনো সাধারণ মেয়ে নয়, অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। খুব সহজে বিশ্বাস করলো না। তবে সুমিও হেরে যাওয়ার পাত্রী নয়। যে করে হোক মনিকে বিশ্বাস করালো যে সুমি আর নীল স্বামী স্ত্রী। মনি সুমির কাছে ক্ষমা চেয়ে কিছু ইমোশনাল কথা বলে ফোনটা কেটে দিল। ফোনটা হাতে নিয়ে নীলের দিকে ঘুরে উষার দৃষ্টিতে তাকালো। তুই এইটুকু কথা আমার থেকে কেন গোপন করলি? তোর জন্য আমি আমার জীবন দিতেও রাজি আছি, আর তুই আমায় কিছু বলার প্রয়োজন মনে করলি না। সরি আপু। লাথি দিয়ে পানিতে ফেলবো। কান তওবা কর, আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না। না সরি বল, আজকের পর থেকে বাইরের কোনো মেয়ের সাথে কথা বলবো না। ওকে থাক, আমি খাবার নিয়ে আসছি। এক কথা বলে সুমি দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় আবার নীলের দিকে ঘুরে তাকালো আর বলল, আর হ্যাঁ, আজকে থেকে আমি তোর বেস্টু হলাম, মানে বেস্ট ফ্রেন্ড হলাম। কথাটা বলে মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম। নিজের হাতে খাবার প্লেট নিয়ে নীলের সামনে এসে বলল। সুমি তার হাতে খাইয়ে দিতে চাইলো, কিন্তু নীল রাজি হলো না। সুমিও আর জোরাজোরি না করে চলে গেল। নীল এবার খাবার খাচ্ছে আর ভাবছে সুমি তার জন্য নিজের জীবন কেন দিতে রাজি আছে। অনেকগুলো প্রশ্ন সে নীলের মনে জমা হলো, কিন্তু তার মধ্যে একটা প্রশ্নের উত্তরও তার জানা নেই। কেন সুমি তার এত খেয়াল রাখে, কেন তাকে এত শাসন করে, কেন তার জন্য সবকিছু করতে রাজি থাকে। কিন্তু নীল নিজের মনকে অনেক কিছু বলে সান্ত্বনা দিল যে সুমি তার বড় বোন, আর ছোট ভাইকে তো সবাই শাসন করে। তারপর আরো অনেক কয়েকটা দিন কেটে যায়। নীল এখন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে। তার সুমি চাচাতো বোন তিশার সাথে বসে থেকে গল্প করে। বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করলো সুমি। দিন দিন নীল তিশার আচরণ কেমন পাল্টে যাচ্ছে। সাথে বসে গল্প করে, ইশারায় ইশারায় কথা বলে। একদিন দুদিন নয়, প্রতিটা দিন এরকম দেখে সুমি আর নিজেকে আটকে রাখতে পারলো না। এর আগে অনেকবার তিশার নীলকে নিষেধ করেছে, কিন্তু তার একটু কানে নেয়নি। সুমি কেন যেন মনে হচ্ছে তার বুকের ডান পাশটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ভীষণ কষ্ট হতে লাগলো তার। তিশাকে দেখলেই সুমি রাগ উঠে যায়, যেন তার মাথার সবকটা চুল উপড়ে নিবে। অনেক হয়েছে, সুমি সহ্য করার ক্ষমতা একদম হারিয়ে গেছে।
এবার নীলকে চিবিয়ে খেয়ে ফেলবে সে। লাগে গজগজ করে ছাদে চলে আসে, এসে দেখে তারা দুজনে দুপাশে দাঁড়িয়ে আছে। সুমি খপ করে নীলের হাত ধরে টানতে টানতে তার রুমে নিয়ে চলে আসে, আর খাটের উপর নীলকে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘোরাফেরা উঠা বসা আমার সাথে আর প্রেম করা ওই ডাইনি তিশার সাথে? কেন রে, আমায় কি কাঠের পুতুল মনে হয়? না, প্রথমে নীল, এরপর মিম, রিয়া, মনি, না জানি কত মেয়ের সাথে তোকে দূরে রাখছি, না জানি কত মেয়ের থেকে তোকে দূরে রাখছি যাতে আমার করে তোকে রাখতে পারি, কিন্তু তোর তো মেয়ে ছাড়া চলেই না। একে ছাড়তেই ওকে ধরিস, ওকে ছাড়তেই একে ধরছিস, এখন আবার তিশার সাথে শুরু করেছিস। ভালোবাসো আমায়? হ্যাঁ ভালোবাস। এটুকু বলে সুমি আটকে গেল, তার যেন নিঃশ্বাস আটকে গেল। কি বলে দিল সে। সুমি চোখ বন্ধ করে পিছনে ঘুরে যেতে লাগলো। তখন নীল সুমির হাত ধরে খাটের উপর ফেলে তার ঘাড়ে পাশে হাতটা রাখলো। দুজন এবার অনেক কাছাকাছি, একজনের নিঃশ্বাসের শব্দ অন্যজন স্পষ্ট শুনতে পাচ্ছে। মুহূর্তে সুমির হার্টবিট বেড়ে গেল, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চিরচেনা মুখ নীলের দিকে। ভালো যখন বেসেছো তাহলে বলতে সমস্যা কোথায়? ভয় হয়। কিসের ভয়? জানি না। তোমার হার্টবিট এত জোরে লাফাচ্ছে কেন? জানি না, কোনোদিন এমন হয়নি। তোমার ঠোঁট কাঁপছে কেন? স্পর্শ পাওয়ার জন্য। এরপর নীল সুমির প্রথম ভালোবাসায় স্পর্শ করলো। মুহূর্তে দুজনে হার্টবিট বেড়ে গেল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো। এমন এক মুহূর্তে হঠাৎ করে দরজা কারো কড়া নাড়ার শব্দ ভেসে আসলো। চুম্বকের বিপরীত প্রতিক্রিয়ার মতো দুজন দুদিকে আলাদা হয়ে গেল। সুমি চোখ তুলে নীলের দিকে তাকাতে পারছে না, লজ্জায় তার গাল লাল হয়ে গেল। অপরদিকে বোবা হয়ে দাঁড়িয়ে থাকা নীলের ক্ষেত্রে তাই হলো। এর মধ্যে আবার দরজা কড়া নাড়া হলো। নীল ঘাবড়ে গেল, না জানে কি আজ কি হবে। নীলের এমন ঘাবড়ানো দেখে সুমি নীলের হাত ধরে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই ওপাশ থেকে তিশা হাসতে হাসতে ঘরের ভিতরে আসলো। তিশাকে দেখতে সুমি আগুনে গোলা হয়ে গেল। তিশা তুই এখানে? ও নীলের কাছে আসছিস? আচ্ছা, আমি কারো কাবাব মে হাড্ডি হতে চাই না, যাচ্ছি আমি। আরে যাচ্ছেন কোথায় ম্যাডাম? কথাটা বলে নীল সুমির হাত ধরে কাছে টেনে নিল। তিশাই তো আমায় এই বুদ্ধিটা দেয়। বুদ্ধি? কিসের বুদ্ধি? ভালোবাসা আর জেলাসি যমজ দুই ভাই। ভালোবাসা যেখানে থাকবে জেলাসি সেখানে থাকবে। তাই তো তোমার মুখ থেকে ভালোবাসাটা বের করতে আমি আর তিশা প্রেম করার নাটক করি, যাতে তুমি জেলাসি হও আর সত্যিটা বলে দাও। কিন্তু তুমি তো না বলার কসম খেয়েছো মনে হচ্ছিল। তার মানে তুই? হ্যাঁ, আমি আগে থেকে জানতাম যে তুমি আমায় ভালোবাসো, আর আমিও তোমায় পছন্দ করতাম, কিন্তু নিজেকে আটকে রাখতাম। আমি তোকে কখনো হারাতে চাই না। একথা বলে সুমি নীলকে জড়িয়ে ধরলো। নীল পাগলিটাকে নিজের বুকের ভিতরে আগলে নিল। পরবর্তীতে জানাজানি হয়ে গেল। অবশ্যই সুমি সবাইকে জানিয়েছে, কিন্তু সাদিয়া বিয়ে না হওয়ার পর্যন্ত আমাদের বিয়ে হবে না, এটা নীল বলল। এর মধ্যে নীলের চাকরি সরকারি হয়ে গেল, বাইক নিল আর বাসা থেকে অফিস করতে শুরু করলো। ছোট বোনকে বিয়ে দেওয়ার পর রাগী সিনিয়র খালাতো বোনকে বউ করে তার বাসায় নিয়ে আসলো, আর তাদের ভালোবাসার সংসার আরম্ভ হয়ে গেল। হ্যালো গাইস, আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।